আমার নাম রিয়া সেন, বয়স 23। কলকাতার বেলেঘাটার একটা ছোট্ট ভাড়ার ফ্ল্যাটে মা আর 10 বছরের ভাই রাহুলের সাথে থাকি। বাবা মারা গেছে 5 বছর আগে হার্ট অ্যাটাকে। মার ডায়াবেটিস আর হাই প্রেশার। রাহুলের স্কুলের ফি, মার ওষুধ, বাড়ি ভাড়া সব আমার ঘাড়ে। আমি কলেজ ছেড়ে দিয়ে একটা কল সেন্টারে চাকরি করতাম, কিন্তু স্যালারি মাত্র 12,000। খাওয়া দাওয়া ঠিকমতো হতো না। তাই যখন ফেসবুকে এই একটা দেখলাম, পার্ট টাইম মেক চাই 1 মাসের জন্য, বেতন 50,000 টাকা, শুধু রাতে থাকতে হবে। ভিলা খুব নির্জন, কিছু নিয়ম মানতে হবে গু। আমি তড়িঘড়ি আবেদন করে দিলাম। পরের দিনই ফোন এল, একটা বয়স্ক পুরুষের গলা, খুব শান্ত। রিয়া, কাল সকাল 10টায় আসো। ঠিকানা মেসেজ করছি। নিয়মের কাগজটা ভালো করে পড়বেন, কোনো প্রশ্ন করবেন না। টাকা প্রতি সপ্তাহে অ্যাকাউন্টে চলে যাবে। আমি শুধু ঠিক আছে স্যার বলে ফোন রেখে দিলাম। মাকে বললাম, একটা ভালো কাজ পেয়েছি মা। 1 মাস পরে অনেক টাকা নিয়ে ফিরব। মা চোখে জল নিয়ে বলল, সাবধানে থাকিস রে কি। ভিলাটা ছিল শহর থেকে প্রায় 40 কিলোমিটার দূরে, বারুইপুরের কাছে একটা পুরনো জঙ্গলের মাঝে। নাম রোজউড ভিলা। বাস থেকে নেমে অটো নিলাম। রাস্তা শেষ হতেই লোহার গেটটা নিজেই খুলে গেল। কোনো মানুষ নেই। বাড়িটা দেখে প্রথমেই গায়ে কাটা দিয়ে উঠল। লাল ইটের 3তলা পুরনো বাড়ি, দেওয়ালে জলের দাগ, ভাঙা জানালায় পর্দা ঝুলছে। চারদিকে ঘন বাঁশবন আর অন্ধকার। কোনো পাখির ডাকও নেই। দরজায় একটা সাদা খাম আটকানো, ভেতরে একটা চিঠি আর 5টা নিয়ম লেখা একটা পুরনো কাগজ। স্বাগতম রিয়া, আমি বাড়ির মালিক। আমি কখনো থাকি না। তুমি শুধু ঘর পরিষ্কার করবে, রান্না করবে আর রাতে থাকবে। এই 5টা নিয়ম কখনো ভাঙবে না। ভাঙলে তুমি আর কোনোদিন এই বাড়ি থেকে বেরোতে পারবে না। টাকা তোমার অ্যাকাউন্টে প্রতি শুক্রবার চলে যাবে। শুভকামনা ঘি। নিয়মগুলো এরকম: 1, রাত 12টার পর কোনো আয়নায় তাকাবে না, কোনো কারণেই না। 2, বেসমেন্টের লোহার দরজা কখনো খুলবে না, চাবি দরজার উপরে ঝুলবে। 3, প্রতি রাত ঠিক 3টায় ডাইনিং টেবিলে 2টো প্লেটে খাবার সাজিয়ে আলো নিভিয়ে চলে আসবে। যদি কেউ খেয়ে যায়, পরের দিন সকালে প্লেট ধুয়ে রাখবে। 4, লাল রঙের ঘরে কখনো আলো জ্বালাবে না, শুধু টর্চ নিয়ে কাজ করবে। 5, কোনো অদ্ভুত শব্দ শুনলে, কেউ নাম ধরে ডাকলেও কখনো উত্তর দেবে না। প্রথম দিনটা আমি হেসে উড়িয়ে দিয়েছিলাম। ভেবেছিলাম বুড়ো লোকটা হয়তো ভয় দেখাচ্ছে। রান্নাঘর পরিষ্কার করলাম, নিজের জন্য রুটি ডাল বানালাম। উপরের ঘরে বিছানা পেতে শুয়ে পড়লাম। কিন্তু রাত 12টা বাজতেই শুরু হলো। উপরের তলা থেকে একটা মেয়ের খিলখিল হাসি, ঠিক আমার বয়সী মনে হলো। আমি কানে হাত চাপা দিয়ে শুয়ে রইলাম। তারপর সিঁড়িতে পায়ের শব্দ, আস্তে আস্তে নামছে। আমার ঘরের দরজার সামনে এসে থেমে গেল। আমি দম বন্ধ করে রইলাম। সকালে উঠে দেখি ডাইনিং টেবিলের 2টো প্লেট খালি, খাবারের দাগ পর্যন্ত নেই। আমার হাত কাঁপছে। দ্বিতীয় দিন সকালে মাকে ফোন করলাম। কেমন আছিস রে? মার গলা শুনে কান্না পেল। ভালো আছি মা, কিন্তু ফোন কেটে যাওয়ার পর নেটওয়ার্ক চলে গেল। পুরো দিন নেট ছিল না। বিকেলে লাল ঘরে ঝাড়ু দিতে গিয়ে দেখি দেওয়ালে অনেকগুলো পুরনো ছবি, সব একই মেয়ের, নাম লেখা সোহিনী, প্রিয়া, মেঘনা। প্রত্যেকের নিচে তারিখ। 1 মাসের জন্য এসেছিল। তারপর আর কোনো খবর নেই। সবার চোখ ফাঁকা, যেন কেউ কেটে ফেলেছে। আমার পেট মোচড় দিল। তৃতীয় রাত ঠিক 3টায় খাবার রাখতে গিয়ে শুনলাম কেউ ফিসফিস করে বলছে, রিয়া, রিয়া, একটু কথা বল না। আমার খুব একা লাগছে গু। আমার নাম। আমি চোখ বন্ধ করে দৌড়ে ঘরে ঢুকে দরজা আটকে দিলাম। সারা রাত ঘুম হয়নি। সকালে উঠে দেখি আমার হাতে কয়েকটা লাল দাগ, যেন কেউ আঙুল দিয়ে চেপে ধরেছে। 5ম দিন। আমার শরীর খারাপ লাগছিল, খিদে পায় না। তবু রান্না করতে গিয়ে রান্নাঘরের আয়নায় দেখলাম আমার পেছনে একটা সাদা শাড়ি পরা ছায়া। ঘুরে তাকাতেই কিছু নেই। সেদিন রাতে বেসমেন্টের দরজা সামনে দাঁড়িয়েছিলাম। ভেতর থেকে কান্নার শব্দ আসছিল। দিদি, দিদি, আমাকে বের করে নে। মা কাঁদছে, ঠিক রাহুলের গলা। আমার হাতটা নিজে দরজার দিকে চলে গিয়েছিল।
শেষ মুহূর্তে থেমে গেলাম, কাঁদতে কাঁদতে পালিয়ে এলাম। সেদিন মা ফোন করেছিল, রাহুল খুব কাঁদছে রে, তোকে খুব মিস করছে। আমি কিছু বলতে পারিনি, গলা আটকে গিয়েছিল। 10ম দিন, আমি আর আয়নার কাছে যাই না, কিন্তু রাত 12টার পর বিছানায় শুয়ে থাকি। হঠাৎ আয়নাটা নিজে নিজে ঘুরে গেল। ভেতরে আমি দেখলাম আমার চুল খুলে গেছে, চোখ দুটো কালো গর্ত। আমি চিৎকার করলাম, কিন্তু আয়নার ভেতর থেকে কোনো শব্দ বেরোল না। সকালে উঠে দেখি আমার চুলের কিছু অংশ কেটে নেওয়া হয়েছে, মেঝেতে পড়ে আছে। 15তম দিন, আমার জন্মদিন। আমি একা একা কেক বানালাম, কিন্তু রাত 3টায় টেবিলে গিয়ে দেখি কেউ আমার জন্য চকোলেট কেক রেখে দিয়েছে। উপরে লেখা হ্যাপি বার্থডে রিয়া। আর 1 মাস আমি কেকটা ছুঁড়ে ফেলে দিলাম। সেদিন লাল ঘরে গিয়ে দেখি ছবিগুলো বদলে গেছে। এখন সব ছবিতে আমার মুখ। আমি চিৎকার করে কাঁদলাম, কিন্তু কেউ শুনল না। 20তম দিন, আমি আর কথা বলি না, শুধু কাজ করি। শরীর দুর্বল, চোখের নিচে কালি। সেদিন রাতে ডাইনিং টেবিলে খাবার রাখার আগেই 2টো প্লেটে খাবার সাজানো ছিল, আর পাশে একটা চিরকুট, তোমার রান্না খুব ভালো, থ্যাংক ইউ। কি আমার হাত পা ঠান্ডা হয়ে গেল। 25তম দিন, আমি আর সহ্য করতে পারছিলাম না। সকালে মার নম্বর ডায়াল করলাম, মা আমি আর পারছি না, আমি বাড়ি চলে যাব। কি মা বলল, কি হয়েছে রে? ঠিক তখনই ফোন কেটে গেল, আর কোনোদিন নেটওয়ার্ক ফিরল না। সেদিন রাতে আমার ঘুমের মধ্যে সব মেয়েগুলো এসে আমার চারপাশে দাঁড়াল, আমরা তোমার বোন হয়ে যাব, 1 মাস পর তুমিও আমাদের মতো হয়ে যাবে। 30তম দিন, শেষ দিন। আমি ব্যাগ গুছিয়ে রেখেছি, সকাল থেকে গেটের দিকে তাকিয়ে আছি। টাকা অ্যাকাউন্টে এসেছে। আমি ভাবলাম আর মাত্র কয়েক ঘন্টা। বিকেলে লাল ঘরে শেষবার ঝাড়ু দিতে গেলাম, সেখানে একটা পুরনো ফাটা আয়না। আমি জানতাম নিয়ম, কিন্তু আমার মনে হলো আর তো মাত্র কয়েক ঘন্টা, একবার দেখি। আমি আয়নায় তাকালাম, আমি দেখলাম আমার পেছনে দাঁড়িয়ে আছে আমারই আরেকটা রূপ। সাদা শাড়ি, চোখ নেই, মুখে হাসি। সে ফিসফিস করে বলল, এবার তুমি আমাদের একজন। আমি চিৎকার করে দৌড়ে গেটের দিকে গেলাম, কিন্তু গেট বন্ধ। লোহার শিকল নিজে নিজে লেগে গেছে, দরজা খুলছে না, ফোন বন্ধ। আমি মাটিতে বসে পড়ে কাঁদতে লাগলাম। সন্ধ্যায় একটা চিঠি এসে পড়ল আমার পায়ের কাছে, একই হাতের লেখা, নিয়ম ভেঙেছ, এখন আরও 1 মাস। স্বাগতম পরবর্তী মেইড গো। আমি এখনও এই বিলায় আছি, প্রতি রাত 3টায় খাবার রাখি, আয়নায় তাকাই না, কিন্তু প্রতি রাতে আমার পেছনে আরও একটা ছায়া বাড়ছে, আমার নিজের ছায়া। আমার চুল পড়ে যাচ্ছে, চোখ ঢুকে যাচ্ছে। আমি এখন আর কাঁদিও না, শুধু অপেক্ষা করি, যদি কোনোদিন তোমরা এই ভিলায় আসো, আর যদি জানালা দিয়ে দেখো একটা মেয়ে কাঁদছে, হাত বাড়িয়ে বলছে, বের করে নাও আমাকে গিয়ে, তাহলে যেন সে আমি। আর সে তোমাকে শুধু একটা কথাই বলতে চায়, নিয়ম ভেঙো না, কখনো না, প্লিজ পালিয়ে যাও, যত তাড়াতাড়ি পারো। আমি আর কোনোদিন বাড়ি ফিরতে পারবো না, কিন্তু তোমরা যদি পারো পালিয়ে যাও।